নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আরো একবার আপনাদের সাথে আমরা আলোচনা করব, কারণ জানি আপনি প্রচন্ড ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত আপনি দৌড়চ্ছেন আপনার কাজের জন্য, আপনার কাজকে সাকসেস করার জন্য, কিন্তু এর মধ্যে যদি বিপত্তি হয় আপনার শারীরিক অসুস্থতা, তাহলে কিন্তু সব স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ সুস্থ যদি আপনি না থাকেন বা সুস্থতা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু কোনো স্বপ্ন পূরণ আপনি করতে পারবেন না, কোনো কাজ আপনি করতে পারবেন না, সাকসেসফুল লাইফে হতে পারবেন না, অর্থাৎ আপনার স্বপ্নগুলো আপনার হাতের থেকে কিন্তু বেরিয়ে যাবে। তাই আপনাকে আপনার স্বপ্নকে সফল করার জন্য আমাদের এই বিশেষ প্রয়াস বা বিশেষ প্রচেষ্টা যে আপনাকে সুস্থ রাখা, একেবারে গোড়ার থেকে আপনাকে সুস্থ রাখা, শুধুমাত্র উপর উপর আপনাকে ভালো করে দেওয়া নয়, যাতে সমস্যা আর আপনার ফিরে না আসে। যতই ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হোক না কেন, সেটা যেন চিরতরে আপনার জীবন থেকে নির্মূল হয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু থাকে আমাদের নজর কিন্তু সর্বদা। আজকেও ঠিক এরকম কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব, এবং যে কোনো ধরনের কোয়ারি, যে কোনো ধরনের প্রশ্ন যাই থাকুক না কেন, আপনারা কিন্তু অবশ্যই রাখতে পারেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছে। আজকেও রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক এবং অবশ্যই আপনাদের সকলের ভীষণ পছন্দের চিকিৎসক এনবিপির সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি, মাঝে মধ্যে আমরা অনুষ্ঠান তো শুরু করে ফেলি, কিন্তু কি নিয়ে আলোচনা করবো সেটাই ভেবে ওঠা হয় না, কারণ প্রত্যেকটা দিক ইম্পর্টেন্ট। আপনার সুগার, সেটাও গুরুত্বপূর্ণ, আপনার অস্থির সমস্যা, সেটাও গুরুত্বপূর্ণ, নার্ভের সমস্যা, সেটাও গুরুত্বপূর্ণ, বা স্কিন ওরিয়েন্টেড বা পেটের সমস্যা, সেটাও গুরুত্বপূর্ণ। তাই ম্যাডামের উপরে আজকে প্রথমে দায়িত্বটা ছেড়ে দেবো যে ম্যাডাম, এত সমস্যা এবং এতগুলো চেম্বার আপনাকে সামাল দিতে হয়, কিন্তু পেশেন্টদের কোন সমস্যাটা সত্যি আপনার মনে হয়েছে যে সেটা একটু বেশি করে এনবিপির ভাবা উচিত, বা সেই সমস্যা থেকে এনবিপির দায়িত্ব বর্তায় যে মানুষকে বের করে আনা? দেখুন, রোগ তো প্রচুর রোগ রয়েছে। আমি যদি প্রত্যেকদিন একটা নতুন ডিজিজ নিয়ে কথা বলি, তাও হয়তো শেষ হবে না, পুরোটা গোটা বছর হয়তো শেষ হয়ে যাবে। আমরা অস্থির সমস্যা প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই, যে ঘাড়ের সমস্যা বা কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, এগুলো তো রয়েছে। আরেকটা যে সমস্যা আমরা বেশি দেখতে পাই সেটা হচ্ছে নার্ভের সমস্যা, যে আমাদের যে স্নায়ু যেগুলো রয়েছে, সেই স্নায়ুর মধ্যে কোনো ধরনের হয়তো ব্লকেজ সৃষ্টি হচ্ছে, বা স্নায়ুতে আপনার ঠিকভাবে রক্ত সরবরাহ আপনার হচ্ছে না। তো এই নার্ভের সমস্যা থেকে কিন্তু আপনার শরীরে এরকম অনেক ধরনের আপনার রোগ চলে আসতে পারে। পার্কিনসন একটি রোগ রয়েছে, যেটি কিনা আপনার নার্ভ আর আপনার ব্রেন দুটোকেই কিন্তু একসাথে এফেক্ট করে। বেসিক্যালি আমাদের শরীরের যে যতগুলো স্নায়ু রয়েছে, নার্ভ, আর্টারি বা আমাদের যেই ভেসিকলস গুলোই রয়েছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের ব্রেইন থেকে কিন্তু সেটা স্টিমুলেট হয়। মানে ব্রেইন আমাদের সিগন্যাল দেয় যে আমাকে এখন হাত নাড়াতে হবে বা কথা বলতে হবে, প্রত্যেকটা কিন্তু ব্রেইন থেকে হচ্ছে। নার্ভের মধ্যে যদি আপনার কোনো ধরনের কোনো ব্লকেজ সৃষ্টি হয়, যে নার্ভের মধ্যে ঠিকভাবে আপনার রক্ত সঞ্চালন হচ্ছে না, বা কোনো জায়গায় গিয়ে বাধা সৃষ্টি হচ্ছে নার্ভ, তাহলে কিন্তু আপনার ওই জায়গাটা দেখবেন আস্তে আস্তে আপনার অবশ হয়ে যাচ্ছে, বা তার মধ্যে ব্লাড সার্কুলেশন না হলে স্কিন ড্যামেজ হবে, সেল ড্যামেজ হবে, আস্তে আস্তে আপনার হয়তো ওই জায়গাটাকে অ্যাম্পুটেশনও করা হতে পারে। আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে যে হাতে পায়ে ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়ার মতো এই সমস্যাগুলো হচ্ছে। আপনার যদি কোমরের সমস্যা থাকে, স্পেশালি আপনার ধরুন কোমরের হাড় আপনার ক্ষয় পেয়ে যাচ্ছে, যেটা আমাদের স্পাইন রয়েছে, হাড় যদি ক্ষয় পায়, আস্তে আস্তে হাড়গুলো ক্ষয় পেয়ে একটা আরেকটার উপর এসে চেপে যায় বা জুড়ে যায়, ঠিক সেই হাড়গুলোর পেছনেই কিন্তু নার্ভগুলো রয়েছে। নার্ভের উপর গিয়ে যদি চাপ দেয়, সেখানে ব্লাড সার্কুলেশন আপনার বন্ধ হয়ে যাবে, আটকে যাবে, নিচের দিকে পায়ের দিকে কিন্তু আপনার রক্ত সঞ্চালন হবে না। আমাদের প্রত্যেকটা নার্ভ, পায়ের যে নার্ভগুলো, কোমর থেকে কিন্তু তার উৎপত্তি হয়। এবার সেখানে যদি আপনার অবস্ট্রাকশন চলে আসে, তাহলে আপনার পায়ের মধ্যে মনে হবে পাটা একটু ভারী মনে হবে, বা পা ফুলে যাওয়া, পায়ের মধ্যে আপনার ঝিঝি ধরা, বা বেশিক্ষণ বসে থাকলে অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো আপনার মধ্যে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে। সেম আমাদের যে হাতের নার্ভগুলো, এগুলো আমাদের ঘাড় থেকে কিন্তু তার উৎপত্তি স্থল। ঘাড়ের মধ্যে আমাদের যে সার্ভাইকাল রিজিয়ন রয়েছে, সেখানেও যদি আপনার হাড়গুলো ক্ষয় পায়, সেখান থেকেও কিন্তু আপনার এরকম নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাতের ঠিক এরকম জায়গায় ব্যথা হয় বা অবশ হয়ে যায়, সেটাও কিন্তু কার্পাল টানেল সিনড্রোম। এটাও কিন্তু এটি একটি নার্ভের সমস্যা, একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তো খুব
ভাস্ট, আমাদের সারা শরীরে প্রচুর নার্ভ রয়েছে, খুব ভাস্ট এই জিনিসটা। প্রত্যেকটা নিয়ে হয়তো আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু যেগুলো খুব আমরা পেশেন্ট দেখতে পাই বা যে যার থেকে পেশেন্টটা খুব বেশি সাফার করছে, যে পার্কিনসন ডিজিজ বা আপনার মোটর নিউরন ডিজিজ যেগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা প্রত্যেকদিন কোনো না কোনো রিসার্চ করছি, কোনো না কোনো মেডিকেশন তার জন্য আমরা চেষ্টা করছি ইনভেন্ট করার জন্য। আর ট্রিটমেন্ট তো অবশ্যই আপনার চলবে, তার পাশাপাশি আপনার যেটা প্রয়োজন, যদি খুব খারাপের দিকে আপনার নার্ভগুলো যাচ্ছে, যে একদম ড্যামেজ হয়েছে, সেখানে কিন্তু আপনার ওরাল মেডিকেশনের পাশাপাশি একটুখানি পঞ্চকর্মা থেরাপিরও কিন্তু একটা রোল রয়েছে। কারণ আপনার নার্ভ আপনি যেরকম ভাবে বাইরে থেকে ভেতর থেকে যেরকম মেডিসিন খেয়ে আপনি সেটাকে সতেজ করছেন, বাইরে থেকেও কিন্তু সেটাকে আপনার স্টিমুলেট করতে হবে, আর তার কাজটাই কিন্তু পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে হয়ে থাকে। একদম ভীষণ ইম্পর্টেন্ট এই পঞ্চকর্মা থেরাপি। বর্তমানে আমাদের এই অনুষ্ঠানের দৌলতেই হয়তো আপনারা কিন্তু জেনে গিয়েছেন পঞ্চকর্মার নামটি। সে কারণে আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু যেরকম ডক্টরদের নিয়ে কোয়ারি থাকে, মেডিসিন নিয়ে কোয়ারি থাকে, বর্তমানে কোয়ারি কিন্তু বেড়ে যাচ্ছে পঞ্চকর্মা নিয়ে। প্রত্যেকেই নিজেরা ফোন করে বলে, আচ্ছা আমার কি পঞ্চকর্মাটা হবে, পঞ্চকর্মা কি আমার জন্য সম্ভব করে দেওয়া? সবটাই সম্ভব, তবে ডক্টর যদি আপনাকে অ্যাডভাইস করে নিশ্চয়ই পঞ্চকর্মা আপনার জন্য। যদিও পঞ্চকর্মা আমাদের সকলের জন্য, তবে অবশ্যই যেটা বারবার আমি বলি যে ম্যাডাম থাকলে কিছু একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করি। খুব সূক্ষ্ম একটি বিষয় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হচ্ছে নার্ভের সমস্যা। পার্কিনসন একটা সমস্যা হতে পারে বা এমএনডি একটা সমস্যা হতে পারে। অনেক দিন ম্যাডাম হয়ে গেছে আমি এমএনডি নিয়ে কোনো আলোচনা করিনি। আমি একটু জাস্ট বুঝে নিতে চাই, হয়তো আমার বা আমার পরিবারের কারোর এমএনডি সমস্যা হয়েছে, তাহলে আমি বুঝবো কি করে, মানে সিমটমস গুলো আমি কি কি উপলব্ধি করতে পারবো? এমএনডি সত্যি একটা এরকম প্রবলেম যে হয়তো ইনিশিয়ালি সেটা আপনি বুঝতে পারবেন না বা ডিটেক্ট হবে না যতক্ষণ না আপনার ইএমজি বা এনসিভি টেস্ট হবে। তো ইএমজি এনসিভি আমরা খুব জেনারেলি করতে দিই না, কারণ সেটা অবশ্যই একটু মানে পেইনফুল বটেই। তো ইএমজি এনসিভি ছাড়া আপনি যদি দেখতে পাচ্ছেন যে আপনার হঠাৎ করে আপনি ধরুন হাঁটতে হাঁটতে আপনার মনে হচ্ছে যে আপনি পাটা আপনার অবশ হয়ে যাচ্ছে, আপনি পড়ে যাচ্ছেন, বা আপনার হাত কাঁপছে, বা আপনার পায়ে স্টেপ যখন নিচ্ছেন তখন আপনার পা কাঁপছে, বা আপনার মাসেল ক্র্যাম্প হয়, খুব বেশি মাসেল ক্র্যাম্প হয়, আর সেখান থেকে অনেকে বলেন যে শিরার উপর শিরা উঠে যাচ্ছে, এরকম যদি সমস্যা আপনি দেখছেন যে আপনার অনেক সময় রাত্রে ঘুমানোর সময় এরকম প্রবলেম হয়, কিন্তু যদি আপনার রেগুলার দেখছেন যে আপনি বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলেও এরকম আপনার প্রবলেম হয়, তো সেটা কিন্তু আপনার এমএনডি একটা সমস্যা আসতে পারে। আর এমএনডি এরকমই একটা প্রবলেম যেটা আপনার যদি জিনগত কিছুটা, এটা মানে আপনার যদি থাকে তাহলে আপনার অফস্প্রিং মানে আপনার বাচ্চাদের মধ্যেও কিন্তু সেটা আসতে পারে। তো ফ্যামিলি হিস্ট্রি এখানে একটা ম্যাটার করে। তো যাদের অলরেডি এরকম ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে একটু আলাদাভাবে কিন্তু কশাস হওয়ার দরকার রয়েছে। একটুখানি নিউরোলজিক্যাল টেস্ট বা একটুখানি লক্ষ্য রাখা যে কোনো ধরনের কোনো নার্ভের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেগুলো কিন্তু একটু মোটামুটি একটু পরীক্ষার মাধ্যমে থাকার দরকার আছে। একদম তাই। এমএনডি নিয়ে অবশ্যই আমরা আরো আলোচনা করব আপনাদের জন্য। শুধুমাত্র একটুখানি বুঝে নিন, ট্রিটমেন্ট কিন্তু রয়েছে সুন্দরভাবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র যদি ধরা পড়ে যায় বা এই ধরনের কোনো সিমটমস আপনারা উপলব্ধি করেন, তাহলে বাড়ি থেকে বের হয়ে আপনার নিকটস্থ চেম্বার অব্দি আপনাকে কিন্তু পৌঁছতে হবে। তার জন্য টেবিল স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করতে হবে এবং ফোন করে একটু ছোট্ট করে একটু কথা বলতে হবে, তাহলেই কিন্তু আপনার জীবনের এত বড় সমস্যাটা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি অজিত রায় বলছি। কোথা থেকে বলছেন অজিত বাবু? আমি বলছিলাম ম্যাডাম বনগা থেকে। বনগা থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার না কোনো ইচিং এর প্রবলেম আছে। হ্যাঁ, তো পায়ে মানে আমি ইচিং হয়েছিল, আমি চুলকে না প্রায় একটু মানে ফুলে ফুলে যাওয়ার পর থেকে না সেখানে দাগ হয়ে গেছে। দাগটা কোনোভাবে মিটছে না, কিন্তু আরো সে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। এটা কি শুধুমাত্র আপনার পায়ে হচ্ছে না সারা গায়ে এরকম ইচিং হচ্ছে? পায়ে পায়ে মানে এটা হাঁটুর নিচ থেকে শুরু করে পায়ে হচ্ছে। আচ্ছা, তো এটা কতদিন ধরে এই সমস্যাটা আপনার? প্রায় বছর 3 ধরে। তো কোনো পরীক্ষা করাননি তার জন্য? না না, এমনি মলম কিনে লাগিয়েছি, তো কোনো কাজই হয়নি। তো কোনো ডাক্তার দেখিয়ে চিকিৎসাও করাননি? না না না। বাবা, আপনি 3 বছর ধরে আপনি কোনো একটা মলম লাগাচ্ছেন, আদৌ আপনার স্কিনের কি সমস্যা হলো বা অ্যালার্জি কতটা কি আছে সেটা না জেনে আপনার শুধু শুধু মলম লাগিয়ে তো কোনো কাজ হবে না। যাই হোক, আমি বুঝতে পারি এখন দেখছি না আরো স্ট্রেট করছে, মানে যেখানেই চুল করছি ওই দাগ দাগ স্পট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন যেহেতু স্কিনের সমস্যা না দেখে বলাটা তো একদমই উচিত হবে না, কিন্তু আপনি যেরকম ভাবে ডেসক্রাইব করছেন আপনার এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো
তো ফাঙ্গাল ইনফেকশন যদি হয়, আপনি যখন এক জায়গায় আপনি চুলকোবেন, নখ দিয়ে যখন স্ক্র্যাচ করছেন, অন্য জায়গায় যখন আপনার সেই হাত আপনার লাগবে, সেখান থেকে আপনার ফাঙ্গাল ইনফেকশন কিন্তু স্প্রেড করতে পারে। এবার কিরকম কি আপনার স্কিনের সমস্যা রয়েছে সেটা দেখা খুবই প্রয়োজন রয়েছে। আপনি বনগা থেকে ফোন করছেন, আগামীকালই বনগায় চেম্বার রয়েছে, বনগা চেম্বারে আমি থাকবো। আপনি যদি মনে করেন যে না 3 বছর তো মলম লাগিয়ে কোনো কাজ হলো না, একটা আপনার সুরাহার দরকার আছে, একটু আপনাকে বলবো যে আপনি একবার একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। আর যদি সম্ভব হয় কালকে একবার চেম্বারে এসে আপনি একটু দেখা করতে পারলে আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে। আর একটু বলবো যে আপনি নিম পাতা সেদ্ধ করে সপ্তাহে একদিন ওই জলটা দিয়ে আপনি স্নান করুন। সম্ভব হলে একদিন ছাড়া ছাড়া সামান্য পরিমাণ কাঁচা হলুদ আপনি চিবিয়ে খেতে পারেন। নখ লাগানো একদমই চলবে না। যদি আপনার খুব বেশি ইচিং হয়, আপনি একটুখানি শক্ত কটনের কাপড় দিয়ে জায়গাটাকে একটু ঘষে দিন, কিন্তু নখ লাগানো কিন্তু একদমই চলবে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এমনি তো এখন গ্রীষ্মকাল বা বর্ষাকাল স্কিনের সমস্যা এমনি তো একটু বাড়াবাড়ি হয়, তো একটু আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একদম। আর বীরা, গুমা, হাবড়া, অশোকনগর, মছলন্দপুর বা ওই দিকে যারা আমাদের ফোন করেন তারা বলেন যে আপনাদের চেম্বারটি কোথায় রয়েছে। অবশ্যই চেম্বার কিন্তু রয়েছে বনগাঁতে, নিয়ম করে কিন্তু বনগাঁ চেম্বারটি হয়, এবং বনগাঁ চেম্বারের অ্যাড্রেস যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু স্ক্রিনে যাওয়া আমাদের নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই দুটি নাম্বারে আপনাদের ফোন করতে হবে, এবং এখনই কিন্তু নামটা লিখিয়ে ফেলতে হবে, কারণ ভালো কাজ তাড়াতাড়ি শুরু করে দেওয়া ভালো। আর যদি খারাপ রোগটাকে যদি আপনি পুষে রেখে রেখে ভালোতে পরিণত করতে পারতেন তাহলে আমরাই বলতাম আসার কোনো দরকার নেই, আপনি বাড়িতে বসে ধৈর্য নিয়ে অপেক্ষা করুন, কিন্তু তাতে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না। সে কারণেই কিন্তু বারবার আপনাদের বলছি রোগকে পুষে রাখবেন না, নিজে নিজের কোনো ডাক্তারি করবেন না, এক্সপেরিমেন্ট করবেন না, শুধুমাত্র পৌঁছে যান আপনার নিকটস্থ চেম্বারে। এবং আমরা এমএনডি নিয়ে আলোচনা করলাম এবং ম্যাডাম সিমটমস গুলো আমাদের বুঝিয়ে দিলেন সুন্দর করে। তবে একটা বিষয় একটু জানতে চাইবো, মানে একটু আশ্বস্ত হতে চাইবো যে ট্রিটমেন্ট কি রয়েছে, মানে সম্পূর্ণ ভালো হওয়ার উপায় কি রয়েছে বেবিতে? একদম। শুধু যদি আমি মোটর নিউরন ডিসঅর্ডারের কথা বলি, মানে এমএনডি, সেটা কিন্তু আমি যেটা প্রথমেই বললাম যে নার্ভের সমস্যা শুধুমাত্রই যে নার্ভের সেটা কিন্তু একদমই নয়, কারণ আমাদের নার্ভ যে রেগুলেট করে, মানে আমাদের ব্রেন, তাকেও কিন্তু ঠিক করতে হবে। আপনি যদি ভাবেন যে আমার হাতে নার্ভের সমস্যা, শুধু হাতের উপর ট্রিটমেন্ট করে গেলাম, হবে না। সে তার পাশাপাশি আপনাকে কিন্তু আপনার ব্রেনের যে সেলগুলো যেখান থেকে আমাদের নার্ভগুলো রিসেপ্টরের কাজ করে, মানে নার্ভকে যেখান থেকে কমান্ড দেওয়া হয় যে কি করবে কি করবে না, সেটাকেও কিন্তু ঠিক করতে হবে। তো তার জন্য চিকিৎসা অবশ্যই রয়েছে। যদি আপনার অনেক দিনের পুরনো রোগ হয়, একটু আপনাকে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এরকম এক্সপেক্ট করবেন না যে আপনার মাসল লুজ হয়ে যাচ্ছে, মানে আপনার উইকনেস হচ্ছে আপনার হাতের মধ্যে, পায়ের মধ্যে, নার্ভের জন্য হচ্ছে, 4 দিন ওষুধ খেলে আপনি ঠিক হয়ে যাবেন, সেটা এক্সপেক্ট করবেন না। এরকম মিরাকেল এখানে হয় না। একটু আপনাকে সময় দিতে হবে। অবশ্যই চিকিৎসা রয়েছে। আর এমএনডির ক্ষেত্রে স্পেশালি বলবো 2 ধরনের চিকিৎসারই প্রয়োজন রয়েছে। বাহ্যিক চিকিৎসারও প্রয়োজন রয়েছে, আভ্যন্তরীণ চিকিৎসারও প্রয়োজন রয়েছে। মানে আপনার ওরাল মেডিকেশন, তার পাশাপাশি আপনার পঞ্চকর্মা থেরাপি বা ডিটক্সিফিকেশন থেরাপি, তারও কিন্তু প্রয়োজন রয়েছে। পঞ্চকর্মা থেরাপির মধ্যে শুধুমাত্র তেল মাখিয়ে ছেড়ে দেওয়া নয়, আপনার নার্ভের জন্য ষষ্ঠিকশালী পিণ্ডছেদ রয়েছে, সেখানে বস্তির জায়গা রয়েছে, তো অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে। তার মাধ্যমে অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হতে পারে। একদম। খুব ছোট ছোট করে আলোচনা করব, কিন্তু বেশ কয়েকটি দিক আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। যেমন এমএনডি নিয়ে আমরা আলোচনা করলাম, আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা যেটা কিছুক্ষণ আগে ম্যাডামও কিন্তু বললেন, সেটা হচ্ছে পার্কিনসনের মতন সমস্যা। যাদের পরিবারে পার্কিনসনের একজন পেশেন্ট রয়েছে তারা কিন্তু উপলব্ধি করতে পারে যে রোগটা কতটা ভয়ঙ্কর হতে পারে। মৃত্যুবোধের থেকে অনেক বেশি সুন্দর হয়, কিন্তু পার্কিনসনের শেষ পরিণতিতে মানুষ যে কতটা গিয়ে বিছানায় তার পৃথিবী হয়ে যায় এবং সারা শরীরটা যে তার কি নরক যন্ত্রণায় ভোগে সেটা কিন্তু সত্যি মাত্র বোঝা যায় বা উপলব্ধি করা যায় যদি আপনি একজন পার্কিনসনের লাস্টের দিকের কোনো পেশেন্টকে কিন্তু দেখতে পান। তাই বলবো প্রথম থেকে আপনার হাতে সময় কিন্তু ঈশ্বর দেন, ভগবান দেন, তো সেখানে একটুখানি সচেতন হন এবং যোগাযোগ করুন এবং ট্রিটমেন্টটা কিন্তু স্টার্ট করুন। পার্কিনসনের বিষয়ে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা ফোন নেব। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি জাহাঙ্গীর বলছি। কখন বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে মাঝখানে হলো মাথা চুল প্রচন্ড হারে উঠে যাচ্ছে। বয়স কত আপনার? বয়স 36। 36 বছর। কোনো শারীরিক সমস্যা আছে ম্যাডামকে জানান? শারীরিক বলতে কোনো একটু পেটে গ্যাস অম্বল হয়, তাছাড়া কোনো অসুবিধা নেই। আপনার যে চুল উঠে যাচ্ছে আপনি বললেন, দেখুন প্রত্যেকদিন যদি আপনার
মোটামুটি 100টার মতো চুল পড়ে, সেটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই। কিন্তু 100টা চুল যদি আজকে আপনার পড়ে, আগামীকালকে কিন্তু সেই জায়গায় আপনার অ্যাটলিস্ট 30-40টা নতুন চুল আসবে। যদি সেটা না হয় তাহলে সেটাকে আমরা অ্যাজ এ অ্যালোপেশিয়া বা হেয়ার ফল বলে আমরা সেটাকে বলবো। এবার আপনার কিছু কিছু জিনিস জানার প্রয়োজন রয়েছে। আপনি নিশ্চয়ই কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট করাননি বা কোনো রিপোর্টস করাননি। একটু আপনাকে কয়েকটা রক্ত পরীক্ষা করতে হবে, যার মধ্যে একটা লিভার ফাংশন টেস্ট এলএফটি, একটা টিএসএইচ থাইরয়েড টেস্ট, আর অ্যালার্জির জন্য একটা আইজি রিপোর্ট। এটা কিন্তু আপনাকে অবশ্যই একটু করতে হবে, কারণ এগুলো যদি আপনার বেশি থাকে তাহলেও কিন্তু আপনার হেয়ার ফলের সমস্যা আপনার মধ্যে আসতে পারে। যদি কোনো আপনার ফ্যামিলি হিস্ট্রি না থাকে, যে আপনার বাড়িতে কারোর এরকম সমস্যা ছিল যে কম বয়সে চুল পড়ে যাওয়া, তাহলে কিন্তু আপনার এই দিক থেকে কোনো প্রবলেম রয়েছে কিনা সেটাকে আগে কিন্তু জানতে হবে। কোনো মার্কেটাইজড তেল বা কোনো লোশন, কোনো শ্যাম্পু সেগুলো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনার ভেতর থেকে কোনো সমস্যা থাকে আর সেটা যদি ঠিক না হয়। তো তার জন্য সেটা জানার জন্য আপনাকে কয়েকটা রিপোর্ট করতে হবে। ছোট্ট করে কয়েকটা রিপোর্ট আপনি একটু করিয়ে নেবেন। আর বলবো যে আপনি কাঠের চিরুনি ব্যবহার করা শুরু করুন, প্লাস্টিকের চিরুনিটাকে অ্যাভয়েড করুন, আপনি কাঠের চিরুনি ব্যবহার করা শুরু করুন। আর প্রয়োজন হোক বা না হোক, সারাদিনে 2-3 বার অ্যাটলিস্ট আপনি ভালো করে চুলটাকে আঁচড়াবেন। চেষ্টা করবেন বাইরে যখন বেরোচ্ছেন তখন আপনার স্ক্যাল্প বা চুল সেটাকে কভার আপ করে বেরোন, যাতে ধুলো বালি নোংরা তার মধ্যে না জমতে পারে, ঘাম যাতে না জমতে পারে। তার থেকেও কিন্তু অনেক হেয়ার ফল হয়। একদম স্কিনের সমস্যা বা হেয়ারের সমস্যা নিয়ে কিন্তু একটু বেশি করে ভাবছে এনবিপি উনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, আর সে কারণে বারংবার আপনাদের বলছি যে আমাদের নতুন ডিভিশন কিন্তু চলে এসেছে, সেটা নিয়েও কিন্তু অবশ্যই আপনাদের সামনে আমরা আলোচনা করব। তবে আপাতত আমাদের অর্থাৎ এনবিপির হেল্পলাইন নাম্বারটা নোট করুন, এবং চুল বা স্কিন সংক্রান্ত যে কোনো যদি সমস্যা থাকে আপনি চট করে ওখানে একটা ফোন করুন, কথা বলুন, আর জেনে যান যে কিভাবে ট্রিটমেন্টটা আগে স্টার্ট করবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি কালীগঞ্জ থেকে মিষ্টি বলছি। বালিগঞ্জ থেকে বলছেন। বয়স কত আপনার? আমার 26। 26 বছর। কি প্রবলেম হচ্ছে 26 বছরে? আমার চুল প্রচুর উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে। আচ্ছা বলো, কোনো শারীরিক সমস্যা আছে? না। কিচ্ছু শারীরিক সমস্যা নেই, এমনি এমনি চুল পড়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তো এই সমস্যাটা আপনার কি রিসেন্টলি দেখা দিচ্ছে না অনেকদিন ধরেই আছে? না না, অনেকদিন থেকে না, এখানে মানে 2-4 দিন এরকম ধরে চুল প্রচুর পড়ছে যাচ্ছে, মাথা আন্দোলন চুল আসছে। দেখুন, প্রথমত বর্ষাকালে একটু হেয়ার ফল প্রত্যেকেরই হয়, এটা নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকেও বলবো, যদি আপনার হেয়ার ফল হচ্ছে তার পেছনে অবশ্যই একটা কারণ থাকবে। তো সেই কারণটাকে আগে আপনাকে রুল আউট করতে হবে, আগে সেই জিনিসটাকে বুঝতে হবে, তারপর তার চিকিৎসা বা আপনি কি করবেন কি করবেন না সেই কথাগুলো সব পরে আসবে। অ্যাটলিস্ট বলবো যে সপ্তাহে একদিন একটু আপনি হট অয়েল মাসাজ যদি আপনি করতে পারেন, পিওর নারকেল তেল নিয়ে নিন, সামান্য একটু গরম করে নেবেন, ইনডাইরেক্ট হিটে একটু সামান্য গরম করে নেবেন, সেটা আপনার গোটা মাথায়, স্ক্যাল্পে, চুলে দেওয়ার দরকার নেই, স্ক্যাল্পের মধ্যে ভালো করে আপনি একটু তেল দিন, মাসাজ করুন সেটাকে। সপ্তাহে 2 দিন ভালো করে শ্যাম্পু করুন, কিন্তু সেটা আপনি চেষ্টা করবেন কোনো হার্বাল শ্যাম্পু ব্যবহার করার, কোনো মাইল্ড শ্যাম্পু আপনি ব্যবহার করবেন। হেয়ার অয়েলিং এর প্রচুর গুণাগুণ রয়েছে, তো হেয়ার অয়েলিংও প্রয়োজন রয়েছে, সেটা আপনি অবশ্যই করবেন। আর বর্ষাকালে বললামই যে একটু চুল পড়ার সমস্যা প্রত্যেকেরই হয়, আপনি এইটুকু জিনিস আগে একটু করে দেখুন। খাওয়া দাওয়ার মধ্যে বলবো যে জল পর্যাপ্ত পরিমাণ আপনি খাবেন, আর বাইরের কোনো খাওয়া দাওয়া, ভাজাভুজি, ফাস্ট ফুড এগুলো আপনি করবেন না। অতিরিক্ত ফাস্ট ফুড বা অতিরিক্ত আপনার প্যাকেট জাতীয় খাবারও কিন্তু আপনার চুল বা স্কিন উভয়ের ক্ষেত্রেই কিন্তু খারাপ হতে পারে। তো একটুখানি নিজেকে এর মধ্যে রাখুন। তারপরে যদি দেখছেন যে না আপনার চুলের সমস্যা আপনার কমছে না, তাহলে একটু বলবো হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। সম্ভব হলে আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে একবার দেখা করবেন। বেশ, আর পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি টুম্পা বলছি বরানগর থেকে। বলুন টুম্পা, বয়স কত আপনার? বয়স 35। 35 বছর। কি সমস্যা হচ্ছে আপনার? যা কিছু খেতে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, আচ্ছা, যা খাচ্ছে তাতে গ্যাস। বেশ, বাইরে খাওয়া দাওয়া করেন? না, বাড়ির খাবারই খাই। বাড়িতে খাওয়া দাওয়া করেন? বাড়ির মধ্যে যে খাওয়া দাওয়া হয় সেটা কি খুব রিচ হয়, মানে তেল ঝাল মশলা বেশি হয়? মোটামুটি এরকম রিচ না, নর্মাল না।
দেখুন, বাইরে আপনি খাওয়া দাওয়া করছেন না সেটা খুব ভালো কথা, কিন্তু বাড়িতেও যে আপনি খাওয়া দাওয়া করবেন তার মধ্যে আপনি তেল ঝাল মশলা বা মাছ মাংস ডিম আপনি যতটা কম খাবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। আর বলবো আপনাকে যে আপনি এখন থেকেই ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। সারাদিন 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন, চেষ্টা করবেন ওই জলটা ঈষদুষ্ণ গরম জল খাওয়ার। তার থেকে আপনার হজমটা ঠিকঠাক ভাবে হবে। খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেক দিন আপনার পেট পরিষ্কার হয়, স্টুলটা যাতে আপনার ক্লিয়ার হয়, সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। গরম জল খাওয়া শুরু করুন, তার পাশাপাশি একটু যদি আপনি টক দই দিয়ে ঘোল তৈরি করে আপনি খেতে পারেন, গরমকালে খুব ভালো আপনার জন্য হবে সেটাও আপনি একটু শুরু করুন। পেটটাকে ঠান্ডা রাখতে হবে আপনার। তো এই জিনিসগুলোর মধ্যে একটু নিজেকে রাখুন। আর যদি সম্ভব হয় প্রত্যেক দিন, বেশি নয়, আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন, একটু হাঁটাহাঁটি করা বা একটু স্কিপিং সাইক্লিং যেটাই আপনি করতে চান বা করতে পারেন সেটা একটু অবশ্যই করবেন। একদম ভালো কাজের সাথে সব সময় থাকুন, ভালো কিন্তু অবশ্যই আপনার হবে। শারীরিক চর্চা অর্থাৎ শরীর চর্চা বা একটু প্রত্যেকদিন যোগা করা, হাঁটাহাঁটি করা, ভালো কিছু খাবারের অভ্যাস করা, নিয়ম করে ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি শুতে যাওয়া হয়তো অনেক সময় হয়ে ওঠে না, পেরে ওঠা হয় না প্রত্যেক দিনের কাজের চাপে, তা একটু চেষ্টা করুন না। মানুষ চেষ্টা করলে কিন্তু সবটা করতে পারে। আপনাদের জন্য আমাদের চিকিৎসকরাও কিন্তু সবটা করার চেষ্টা করছে। ছুটে যাচ্ছেন কলকাতা থেকে বিভিন্ন জায়গায়, কলকাতা এবং হাওড়ার বাইরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি আনাচে কানাচে আপনারা কিন্তু পাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। এছাড়াও ত্রিপুরা বলুন, আসাম বলুন, দিল্লি বলুন, সেখানেও কিন্তু রয়েছে আমাদের চেম্বার। চট করে একটু আপনাদের জানিয়ে রাখবো যে বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার থাকে এবং আছে। পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদা চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পূর্ব মেদিনীপুরের ভীষণ গুরুত্বপূর্ণ দুটি চেম্বার, একটি হচ্ছে হেরিয়া এবং একটি হচ্ছে মেছেদা, এবং দুটি চেম্বারই এবারে কিন্তু আপনাদের জন্য থাকছেন ডক্টর বি শর্মা, অর্থাৎ আমাদের সংস্থার চিফ মেডিকেল ডিরেক্টর। তাই যারা স্যারের সাথে যোগাযোগ করতে চান, দেখা করতে চান, তো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া আমাদের যে এনবিপির নাম্বার আছে সেই নাম্বারে ফোন করুন এবং নাম লিখিয়ে চট জলদি চেম্বারে কিন্তু পৌঁছে যান। আসানসোলে আমাদের চেম্বার রয়েছে এবং সেখানেও কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই হলদিয়াতে ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে গঙ্গারামপুরে, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা এবারেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলচরে আমাদের চেম্বার রয়েছে, আসামের বন্ধুদের জন্য সুখবর যে শিলচরে এবারে কিন্তু যাচ্ছেন ডক্টর বি শর্মা। পুরুলিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লি চেম্বারে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এস ঘোষালকে, এবং আলিপুরদুয়ারে এবারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। তার পাশাপাশি বলবো যে কলকাতা আমাদের চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে যোগাযোগ করতে পারেন, ল্যান্সটাউন হাজরায় আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুদের জন্য শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে আমতলাতে কিন্তু আমাদের চেম্বার থাকে এবং সাধারণত সেখানে আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা কিন্তু উপস্থিত থাকেন। মাসে একটি রবিবার আপনারা কিন্তু কলকাতায় পেয়ে যাচ্ছেন আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। কোন তারিখ, কবে, কোথায় বিস্তারিত জানতে হলে আপনাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। বলে ফেলুন কে আছেন। নমস্কার। নমস্কার, আমি জাঙ্গিপাড়া হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে। আমার নাম হচ্ছে মহেশ রায়। সমস্যা হচ্ছে পায়ের যে তালু, মানে পায়ের নিচুর দিকটা রাতের দিকে ফুলে যাচ্ছে। আমি চাষবাসের কাজ করি, পায়ের দিকটা রাতের দিকে ফুলে যাচ্ছে এবং তখন হাঁটাচলা করলে অসম্ভব একটা ব্যথা করছে। আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন? একটু জানান ম্যাডামকে। ডাক্তার দেখানো হয়নি, এবার সারাদিন শরীরটাকে তো পরিশ্রম করতে হয়। অবশ্যই সেই জায়গা থেকে সারাদিন এতটা বোঝা যায় না, কিন্তু সন্ধ্যের পর বা রাতের দিকে কাঁপতে থাকে এবং ব্যথা করে। এটা প্রায় মাসখানেক ধরে হচ্ছে। বেশ, আপনি সুস্থ না থাকলে তো দাদা বেশি দিন কাজটাও আপনি করতে পারবেন না। শরীরটা আপাতত ফিট। হ্যাঁ, সুস্থতা ভীষণ দরকার। আগে ডক্টর দেখান, তারপর তো সারাটা জীবন আপনি ছুটে ছুটে কাজ করতে পারবেন,
তাই না? তো ম্যাডাম বলে দিচ্ছেন আপনাকে সমস্যার কারণটা কি। কি কাজ করেন আপনি বললেন, আরেকবার বলুন। আমার কি চাষবাসের কাজ করতে হয়, মাঠে কাজ করতে হয়। আমাদের এখানে তো চাষবাস প্রধান জায়গা, মাঠে চাষের কাজ করতে হয়। মানে যে সমস্ত ফসল আমরা বাজারে বিক্রি করি সেগুলো আমাদের মাঠে উৎপন্ন হয়। আচ্ছা, তো আপনার কি শুধু পাটা ফুলে থাকে না তার সাথে ব্যথাও হয়? পাটা আপনার ফুলে থাকে এবং ব্যথা করে এবং হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় ব্যথাটা বিকালে বা কোথায় হয়? সন্ধ্যার দিকে। গোড়ালিতে? এবার আমাদেরকে অনেকটা ভোরে, মানে অনেকটা সকাল হওয়ার আগেই আমাদের মাঠে কাজ করতে হয়। বেশ, আপনার পায়ে ব্যথাটা কোথায় হয়? গোড়ালিতে হয় না পায়ের পাতায় হয়? কোথায় তাহলে ব্যথা হয়? নিচের দিক দিয়ে বা পায়ের যে তালু, মানে পায়ের যে নিচের অংশ সেই জায়গাটা, সাদা অংশটা। বেশ, দেখুন প্রথমত আপনাকে বলবো যে আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি রয়েছে, যার জন্য আপনার পায়ের যে পাতার অংশটা বলছেন আপনি, সেটা আপনার ব্যথা হচ্ছে। আমাদের কিন্তু অনেক রোদে কাজ করতে হয় মাঠে, তখন কিন্তু সমস্যা সেভাবে অনুভব করি না। হ্যাঁ, সেটা আপনি তখন কাজে থাকেন বলে সমস্যাটা আপনি অনুভব করেন না। আপনি যখন বাড়ি ফিরে আসছেন সব সমস্যার অনুভবটা আপনার তখনই হবে। সারাদিন কাজে ব্যস্ত থাকেন বলে আপনি বুঝতে পারেন না, কিন্তু আপনি যখন বাড়ি ফিরবেন তখনই মনে হবে ব্যথাটা বেশি, ফোলাটা বেশি, কিন্তু আপনার কিন্তু সারাদিনই কিন্তু সেটা থাকছে, আপনি সেটা কেয়ার করছেন না, আপনি বুঝতে পারছেন না সেই জিনিসটা। আপনাদের হুগলিতে কোন রকম আপনাদের সংস্থা বা চেম্বার আছে? হুগলিতে তো আমাদের আছে। হুগলি থেকে আমাদের আরামবাগটা কাছে হবে, আর হুগলি থেকে আপনার কাছে হয়ে যাবে বেলুর চেম্বারটা। হুগলি থেকে সাধারণত এই দুটো চেম্বারে কিন্তু আমাদের পেশেন্ট আসেন। হ্যাঁ, সরি, জাঙ্গিপাড়া থেকে আপনার যদি আরামবাগ সুবিধা হয় চলে আসুন, বা আপনি বেলুরে চলে আসতে পারেন। ঠিক আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে দিন, তারা বুঝিয়ে দেবে। ম্যাডামের থেকে আপাতত সমস্যার সমাধানটা একটু বুঝে। হ্যাঁ, আপনার সমস্যার সমাধানটা আমি বলতে পারি। এই জিনিসগুলোর জন্য আমাদের আরেকটা বিষয়ে আলোচনা করবো। এই যে আপনাদের থেকে আমি অনুষ্ঠান দেখি এবং আপনাদের যে মেডিসিন, এখানে কি মানে সেভাবে খরচটা কি মানে আমাদের মতো খরচের পক্ষে সম্ভব? আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, সবটা আমরা আলোচনা করছি, সঙ্গে থাকুন। প্রথমে আপনার রোগটা নিয়ে আগে আমি কথা বলবো যে আপনার দেখুন, যেটা একটা বললাম যে ভিটামিন ডি ডিফিসিয়েন্সির জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। ইউরিক অ্যাসিডের মাত্রা যদি আপনার বেশি থাকে তাহলেও কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে। পা ফুলে যাচ্ছে, পা ফোলার কিন্তু অনেক কারণ হতে পারে। আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার কিডনির সমস্যা হতে পারে, আপনার আর্থ্রাইটিসের প্রবলেম হতে পারে, বা আপনার ওভারওয়েট মানে ওজন যদি বেশি হয় তাহলেও কিন্তু আপনার হতে পারে। কোন কারণের জন্য পা ফুলছে সেটা জানা অবশ্যই প্রয়োজন। তার পাশাপাশি আপনার পায়ের ব্যথার কারণ সেটাও কিন্তু জানতে হবে। ছোট্ট একটা রিপোর্ট আপনাকে করতে বলবো। আপনি একটা রক্ত পরীক্ষা করান, যার মধ্যে আপনার ইউরিক অ্যাসিড করাবেন, ভিটামিন ডি করাবেন, আর ক্রিয়েটিনিন পরীক্ষা করাবেন। মোটামুটি এর থেকে বোঝা যাবে যে আপনার এই সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা। বাদ বাকি আপনার যা জিজ্ঞাসা রয়েছে যে আপনার কোনটা কাছে হবে, কিভাবে কি করবেন, তার জন্য আমাদের এক্সপার্ট টিম রয়েছে হেল্পলাইনে, আপনি সেখানে ফোন করুন, আপনাকে ওটা সম্পূর্ণ গাইড করবে, সবকিছু বলে দেবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, রোগ কিন্তু কারোর ব্যাংক ব্যালেন্স দেখে বা কারোর বাড়িঘর দেখে কিন্তু আসে না। রোগ যদি আপনার হয়, সেই রোগের সমাধান আপনাকে করতে হবে, ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। যেটা এক্ষুনি উনি বললেন যে আপনি যদি সুস্থ থাকেন আপনি আরো অনেকটা দিন আপনি কাজ করে যেতে পারবেন। অসুস্থ হয়ে গেলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে, আর আপনি বিছানায় পড়ে গেলে কিন্তু তারপরে এটাও বুঝে নিন আপনার ঘরও কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তো একটুখানি এগুলোকে সাইডে রেখে কিভাবে আপনি ভালো থাকবেন সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে আমার মনে হয় ভালো হবে। একদম। আর সব থেকে বড় বিষয় এনবিপির প্লাস পয়েন্ট কি জানেন তো, সেটা হচ্ছে যে মাত্র কিছুদিন আপনি ওষুধ খান, তারপরে অনুভব করবেন আরে আমি তো আগে থেকে অনেকটা ভালো হয়ে যাচ্ছি, কনফিডেন্স আপনার বেড়ে যাবে, তারপর আপনি আরো তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবেন। তো যোগাযোগ করুন না, একবার যোগাযোগের মাধ্যমে ম্যাডাম বা স্যারদের সাথে কথা বলুন না, দেখবেন তাতে মনটা আপনার সবার আগে ভালো হয়ে যাবে, তারপর তো শরীর ভালো হবেই হবে। আমরা চলে যাব একটা সেগমেন্টে, যেখানে আমরা দেখাই আপনাদের বিভিন্ন ক্লিপিংস দেখাই, বা অনেক ক্ষেত্রে বিভিন্ন পেশেন্ট আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে গিয়েছেন, তাদের কথা শোনাই। তো সেই সেগমেন্টে একটু চলে যাচ্ছি, তারপর আমরা ফিরে আসছি অনুষ্ঠানে। কি নাম আপনার? উত্তম প্রামাণিক। কোথায় বাড়ি আপনার? শ্যামপুর, গাজীপুর। আচ্ছা, আপনি আমাদের এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি শুয়েছিলাম, আমার হাত পা পড়ে গেছিল, আমি টিভি দেখতে দেখতে চ্যানেলে দেখে আমি যোগাযোগ করি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার কোমরে আর কাঁধের হাড় সরে গিয়েছিল। আচ্ছা, তো আপনার প্রচন্ড ব্যথা ছিল? প্রচন্ড ব্যথা, উঠতেই পারছিলাম না, আমি বিছানা শয্যা হয়ে গিয়ে। আমি তো শুনলাম নাকি আপনি লাঠি নিয়ে এসেছিলেন শ্যামপুর চেম্বারে, আজকে আপনি হেঁটে এসছেন, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, মন খুব ভালো। কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই তো? না না না। আচ্ছা, তা আপনার এখন ব্যথা যন্ত্রণা ভালো আছে?
আচ্ছা, তা আপনি এখন কি বলতে চান বাকি দর্শক বন্ধুদেরকে? আমি যেমন সুস্থ হয়েছি এবার আপনারাও আসুন, এসে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আপনারাও সুস্থ থাকুন, এটাই কামনা করব। দাদা আপনার নামটা বলবেন আর কোথা থেকে এসেছেন? আমার নাম রঞ্জিত সরকার, আমি মালবাজার থেকে আসছি, জলপাইগুড়ি জেলা। কি সমস্যা ছিল আপনার? আমার পেটের রোগের IBS এর IBS সমস্যা এর সমস্যা ছিল। আচ্ছা, কতদিনের সমস্যা ছিল? এই রোগটা আমার প্রায় 25 বছর হবে। বেশ, আর কোনো ডক্টর দেখিয়েছিলেন? আমি অনেক ডাক্তার দেখাচ্ছি, দেখানোর পরে এই রোগটা হয়তো 7 দিন 10 দিন ভালো থাকতো, আবার হয়ে যেত। তারপর আমাদের এনবিপি তে কিভাবে এলেন? আমি এটা টিভি চ্যানেলে দেখছি, দীর্ঘদিন থেকে দেখতে 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 তারপরে আসছি। তো এখানে কতদিন ওষুধ খাচ্ছেন? এখানে ওষুধ খাচ্ছি 2.5 মাস হলো। কেমন আছেন? এখন মোটামুটি অনেকটা ভালো আছে। আচ্ছা, তো অবশ্যই আপনি ভালো আছেন শুনে আমাদের ভালো লাগলো। আর যারা আপনার কথা শুনছেন তাদের জন্য কি মেসেজ থাকবে? তারাও আসুক এই এনবিপির কাছে, তারা সুস্থ হবে, ভালো থাকবে। আমার যে রোগের ছিল সে থেকে আমি অনেক উপকার পেয়েছি, আপনারাও পাবেন। অনেক ধন্যবাদ। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে একটা দরজা, দরজাটা খুলে গেলে একটা নতুন সকাল আপনার জন্য অপেক্ষা করে, আর সেই সকালটা হয় সুস্থতার সকাল। দীর্ঘদিনের আপনার বিরক্তি, রাগ, অভিমান সবকিছু মিটে যাওয়ার একটা সকাল। কারণ আপনি যখন সুস্থ থাকবেন না, আপনি যখন সব কাজটা নিজের থেকে করতে পারবেন কারোর কোনো রকম সহযোগিতা ছাড়া, তখন দেখবেন আপনার থেকে আনন্দিত, আপনার থেকে সুখী, আপনার থেকে সুন্দর আর কোনো মানুষ নেই। তাই অবশ্যই আমরা চেষ্টা করি কিভাবে আপনাকে ভালো রাখা যায়। যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, যে সমস্যা নিয়ে আপনি নিজের জন্য বা নিজের প্রিয় মানুষের জন্য একদম দিশেহারা হয়ে যাচ্ছেন, সেই সমস্যাগুলো থেকে কিভাবে চটজলদি আপনাকে মুক্তি দেওয়া যায়, আপনার প্রিয়জনকে মুক্তি দেওয়া যায়, সেই দিকগুলোতে কিন্তু আমাদের নজর থাকে। আর এই কাজটাই পরিশ্রমের সাথে কিন্তু করছেন এনবিপির প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক এবং এনবিপির সাথে যারা যুক্ত প্রত্যেকে। তো চলুন না আজকে আরো একবার আপনাদের জন্য আমরা আলোচনা করি যে কিভাবে একটা সুন্দর দিন আপনাকে উপহার দেওয়া যায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিওমো ডক্টর রেন ভট্টাচার্য। তাই প্রথমেই ম্যাডামকে আরো একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আরো একটা গুরুত্বপূর্ণ দিক ম্যাডাম, যে সবার আগে দরকার এক বিশ্বাস। বিশ্বাসে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে। তো এনবিপির জন্য মানুষের বিশ্বাস বাড়ছে, এনবিপির উপর মানুষের ভরসা বাড়ছে, আস্থা বাড়ছে এবং মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এনবিপিতে তার প্রিয়জনের জন্য, তার নিজের জন্য, এবং সেই ভরসা বিশ্বাসটা বোধহয় এনবিপি রাখতে পারছে, তাই তো? দেখুন, আলাদা করে তো বলার মতো কিছুই নেই। প্রত্যেকটাই আমরা প্রত্যেকজন সকালে উঠে একটা যেরকম রেজলিউশন নেই, আজকে সারাদিন আমরা এই করব, এইটা করব, এইভাবে চলবো। আমাদেরও প্রত্যেকদিন সকালে উঠে একটাই রেজলিউশন থাকে যে প্রত্যেকটা পেশেন্টকে আমাদের সুস্থ করতে হবে, ভালো করে তুলতে হবে। অনেক জায়গায় ঘোরার পর আমাদের কাছে আসছে অনেকে, ইনফ্যাক্ট এটাও বলে যে আয়ুর্বেদে আমরা করে দেখেছি কোনো কাজ হয় না বা সেরকম ভাবে বিশ্বাস নেই, এরকমও আমরা অনেক পেশেন্ট পেয়েছি। তো এই যে পেশেন্টগুলোকে ঠিক করা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা প্রত্যেকদিন এরকম পেশেন্ট দেখছি, আর আমাদের এটাই মোটো থাকে যাতে প্রত্যেকটা পেশেন্টকে আমরা সুস্থ করে তুলতে পারি। যে জায়গায় অনেক ক্যান্সারের পেশেন্ট রয়েছে, যেখানে ট্রিটমেন্ট করছিল, সেখান থেকে জাস্ট বলে দেওয়া হয়েছে যে আর কয়েকদিন হয়তো উনি ভালো থাকবেন, ওনাকে ভালোভাবে রাখুন। এরকম পেশেন্টকেও আমরা চিকিৎসা করেছি। পেশেন্ট অনেক লাইফ স্প্যান বেড়েছে, পেশেন্ট ভালোভাবে অনেক দিন কাটিয়ে গেছে এই পৃথিবীর মধ্যে, এরকমও হয়েছে। তো এই জায়গাগুলো থেকে আলাদা করে হয়তো আমরা কিছুই করছি না, আলাদা করে আমরা একটাই শুধু জিনিস করছি যে প্রত্যেকটা পেশেন্টকে আমরা যথেষ্ট টাইম দিচ্ছি, টাইম দিয়ে প্রত্যেকটা কথা আমরা পেশেন্টের শুনছি, পর্যাপ্ত যেটুকু মেডিসিনের দরকার সেটুকু মেডিসিন আমরা দিচ্ছি বা সেটুকু থেরাপি ট্রিটমেন্ট সেটাই আমরা করছি। যদি কোনো ক্রিটিক্যাল আমাদের কেস মনে হয় যে না এই কেসটা একটু ক্রিটিক্যাল রয়েছে, আমরা চেষ্টা করি তার জন্য একটা বোর্ড মিটিং করার। প্রত্যেকজন ডক্টরের প্রত্যেক রকম একটা আলাদা আলাদা একটা চিন্তাধারা থাকে, সেরকম একটা আমরা করার চেষ্টা করি। সেরকম ভাবেই ট্রিটমেন্টের প্রসিজার চলে, সেরকম ভাবেই আমরা ট্রিটমেন্টটা করি। আর এর জন্যই হয়তো আজকে আমাদের এতগুলো চেম্বার, আমরা আমাদের ইচ্ছে থেকে এতগুলো চেম্বার করিনি। প্রত্যেক জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে যে এই জায়গাটা চেম্বার হলে ভালো বা এখানে বসলে আমাদের জন্য সুবিধে হয়, তার জন্য আমাদের এত জায়গায় ছুটে যাওয়া।
কিছু কিছু চেম্বার আমরা মাসে একবার করে যাচ্ছি, কারণ আমাদের কাছেও টাইম নেই, তার জন্য চেষ্টা করছি অ্যাটলিস্ট মাসে একবারও যাতে আমরা ওই জায়গায় ভিজিট করতে পারি। আরো কিছু নতুন চিন্তাধারা চলছে যে কলকাতার মধ্যে আরো যদি এক দুটো চেম্বার নতুন করে আমরা করতে পারি, যে জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি, সেরকমও কিছু চিন্তাধারা আমাদের চলছে। আরো চিন্তাধারা চলছে যে পঞ্চকর্মা সেন্টার আমাদের আপাতত কলকাতার মধ্যেই যেটা রয়েছে, একটা আমরা শিলিগুড়িতে নতুন করে করতে পেরেছি, আরো অন্যান্য জায়গায় যাতে আমরা করতে পারি সেরকম আমরা করার চেষ্টা করছি, আর প্রত্যেকটাই শুধুমাত্র আপনাদের জন্য। একদম, আসলে না এটা একটা টিম ওয়ার্ক, এবং এই টিমে কিন্তু যেমন রয়েছেন আমাদের স্যার অর্থাৎ ডক্টর বি শর্মা রয়েছেন, ম্যাডাম ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন, আরো অনেক অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন, পঞ্চকর্মার ডিপার্টমেন্ট রয়েছে, মেডিসিনের ডিপার্টমেন্ট রয়েছেন আপনারাও। কারণ আমাদের এই টিম শুধুমাত্র চিকিৎসক বা এমবিপির কয়েকজন স্টাফকে নিয়ে না, এই টিম আপনাদের সকলকে নিয়ে, এবং সকলে যখন একসাথে কাজ করব তখন কিন্তু অবশ্যই ওই শক্তিটা আমাদের অনেকটা বেড়ে যাবে। একতাই বল আমরা বলি না, তো চলুন আমরা একসাথে সুস্থ হওয়ার এই লড়াইয়ে নামি, খুব তাড়াতাড়ি কিন্তু ভালো হতেই পারবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? মথুরাপুর থেকে বলছিলাম। কি সমস্যা আছে? সমস্যা বলতে ম্যাডাম আমার বড্ড একটা মানে পিছনে ঘাড়ের দিকে গুটি মতো হয়ে আছে সমস্যা, বা ঘাড়ে ব্যথা হচ্ছে আমার, মানে ঘাড়ে ব্যথা হচ্ছে আপনার? আর ওই জায়গাটা কি ফুলেও আছে একটু? আর ফুলে থাকে কিন্তু কিছু হয় না, কিন্তু ওটা ফুলে ফোলা মতো একটা। তো ঘাড়ের কোনো এক্সরে করিয়েছেন আপনি? বলে এক্সরে করায়নি, কিন্তু এখন করে দেখছি ব্যথাটা ঘাড়টা লাগে। তো ঘাড়ে ব্যথা আছে, আপনি কোনো এক্সরে করাননি, তো আপনি কি করতে চান, মানে কি করবেন তাহলে আপনি? এমনি এমনি তো আপনার ঘাড়ের ব্যথা চলে যাবে না। আগে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আপনি একটু বাইরের দিকে এসে কথা বলতে পারবেন? হ্যালো, হ্যাঁ বলুন একটু তাড়াতাড়ি। আচ্ছা শুনুন, ঘাড়ে ব্যথা যদি হয় বা কিছু, ম্যাডাম যতটা বুঝলেন আমাদের বলে দিন। আমরা এটুকু বুঝতে পারলাম যে আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে বা ওই জায়গাটা ফুলে থাকছে। দেখুন, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যদি আপনার হয়ে থাকে, কারণ সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের একটা সিম্পটম যে আপনার ঘাড়ে যদি ব্যথা হয়, ঘাড়ের একটা পার্টিকুলার অংশ দেখবেন একটু হয়তো উঁচু হয়ে আছে, একটুখানি ফুলে থাকার মতো একটুখানি উঁচু হয়ে আছে। তো আপনার হয়তো সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে আপনার সমস্যা হচ্ছে, প্রয়োজন রয়েছে একটা ঘাড়ের এক্সরে করার। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বলবো আপনি ঘাড়ের একটা এক্সরে রিপোর্ট করান। আপাতত আপনি বালিশ ছাড়া ঘুমন বা একদম পাতলা বালিশে আপনি ঘুমোবেন, ঘাড় নিচু করে আপনি কোনো কাজ করবেন না, এইটুকু আপনি এখন আপাতত নিজেকে একটু সাবধানে রাখুন। এক্সরে রিপোর্টটা করার, আর তারপর যে চেম্বার আমাদের আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে একটু আপনি দেখা করবেন। নেক্সট আপনাকে কি করতে হবে, আপনি কিভাবে থাকবেন, কি খাবেন কি খাবেন না, সবটাই আমরা আপনাকে বলবো। একদম। আর টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করেছেন তো? কারণ না হলে কিন্তু আপনি পৌঁছতে পারবেন না এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার পর্যন্ত। 9830235527 বা 37, এই দুটি নাম্বার শুধুমাত্র আপনাদের নাম্বার, আপনাদের জন্য নাম্বার, এবং অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে আপনাদের যোগাযোগ বন্ধনের একটা মাধ্যম কিন্তু এই নাম্বারটি। তাই এই নাম্বারে ফোন করুন, যে কোনো সময় যে কোনো দরকারে যদি আপনারা চান কথা বলতে, কথা বলুন, কাছাকাছি চেম্বারে চলে আসুন এবং সমস্যা থেকে রেহাই পান। অনেকে আমাদের একটা প্রশ্ন করে যে আমরা অনেক সমস্যার কারণে আমাদের আশেপাশে কোনো চিকিৎসক কোনো প্যাথিতে গিয়েছি, আমাদের বলা হয়েছে যে সারা জীবন মেডিসিন খেতে হবে, যত দিন বাঁচবেন জীবনের শেষ দিনটা পর্যন্ত আপনাকে মেডিসিন খেতে হবে। আমাদের হেল্পলাইন নাম্বারে অনেক রকমের ফোন আসে, তো অনেকেরই এটা একটা প্রশ্ন থাকে যে সত্যি কি এটা একটা ট্রিটমেন্ট, সারা জীবন আমাকে ওষুধ খেয়ে যেতে হবে যত দিন পর্যন্ত বাঁচবো, বা ওষুধ বন্ধ করলেই আমার সমস্যাটা বেড়ে যাচ্ছে, এটাই কি উপায় সমস্যা থেকে বের হবার? অবশ্যই উত্তরগুলো নিয়ে আমরা ফিরবো, তবে তার আগে একবার চট করে আপনাদের জন্য একটু চেম্বারগুলো নিয়ে জানিয়ে দিই, তারপর অবশ্যই আমরা ধীরে ধীরে আলোচনায় ফিরছি। খুব ইম্পর্টেন্ট আমাদের একটি চেম্বার রয়েছে, সেটা হচ্ছে বনগাঁ চেম্বার। যারা বনগাঁ দিকের বন্ধুরা রয়েছেন বারংবার ফোন করে বলেন যে আমাদের বিরাগুমা হাবড়ার দিকে কি কোনো সেন্টার রয়েছে? অবশ্যই রয়েছে, বনগাঁতে যোগাযোগ করুন। ম্যাডাম নিজে থাকেন ডক্টর এন ভট্টাচার্য, এছাড়া ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন খড়গপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন,
কোচবিহার চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হেরিয়া এবং মেচেদায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে এবং দুটি গুরুত্বপূর্ণ চেম্বারেই কিন্তু এবার থাকছেন ডক্টর বি শর্মা। তাই যারা যোগাযোগ করতে চাইছেন স্যারের সাথে তারা টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। আসানসোলে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন এবারে ডক্টর বি শর্মাকে। আবারও অনেকদিন পর বোলপুর চেম্বারে স্যার যাচ্ছেন, তাই যারা যোগাযোগ করতে চান একটু নাম লেখাবেন। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা কিন্তু এবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে কিন্তু নাম লেখাতে পারেন। শিলচর আমাদের আসামের একটি গুরুত্বপূর্ণ সেন্টার এবং সেখানেও কিন্তু এবারে থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই শিলচর চেম্বারের জন্য কিন্তু আপনাদের নাম লেখাতে হবে। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার এবং ডিব্রুগড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দিল্লির চেম্বার যথেষ্ট গুরুত্বপূর্ণ চেম্বার, তবে দিল্লির চেম্বারে এবারে কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল। আপনাদের জানিয়ে রাখলাম, কোনো অসুবিধার বিষয় নিয়ে যোগাযোগ করবেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা। এছাড়া আপনারা জানেন যে আমাদের হেড অফিস অবশ্যই মধ্যমগ্রামে রয়েছে, সাউথের দিকে ল্যান্সটাউনে রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, এছাড়া খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় বৃহস্পতিবার করে কিন্তু পেয়ে যাচ্ছে। একটা ছোট্ট প্রশ্ন ম্যাডামের কাছে করেছিলাম, ও উত্তরে যাওয়ার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা একটু বলবো, যে এখন থেকে আপনাদের রিকোয়েস্টে কিন্তু মাসে একটি রবিবার কলকাতায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। একটু টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন, তারা বলে দেবেন ডেটটা। সারা জীবন কি সত্যি সুস্থ থাকার জন্য মেডিসিন খাওয়ার প্রয়োজন রয়েছে, বা মেডিসিন বন্ধ করলে আমার সমস্যা দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে, এটাকেই কি ট্রিটমেন্ট বলে? একদমই নয়, কারণ আপনার জন্মের সময় থেকে তো আপনি আর কোনো রোগ নিয়ে আপনি জন্ম নেন, বা আপনাকে তো জন্ম থেকে কোনো মেডিসিন আপনাকে খেতে হচ্ছে না। সেটা আপনার আস্তে আস্তে যখন আপনার বয়স বাড়ছে তখন হয়তো কোনো না কোনো কারণে আপনার শরীরের মধ্যে সেই রোগটা বাসা বাঁধছে, রোগ হয়েছে, তার জন্য আপনি ট্রিটমেন্ট করবেন, আপনার রোগ সেরে যাবে, আপনার মেডিকেশন বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল কথা। অ্যাটলিস্ট আয়ুর্বেদ বা এনবিপি এটাই বলে যে আপনার যদি কোনো ধরনের কোনো রোগ হয়ে থাকে তার আপনি চিকিৎসা করবেন, আপনার চিকিৎসা থেকে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার ট্রিটমেন্ট সেখানেই বন্ধ, সেখানেই স্টপ। সেটা আবার ঘুরে আসবে বা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে এমন কোনো পেশেন্ট এখনো পর্যন্ত এনবিপি তো দেখেনি। তো তার জন্য এটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার সেটা প্রেশারের সমস্যা হোক বা সুগার হোক, বা আপনার কোনো আর্থ্রাইটিসের প্রবলেম হোক, আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, স্কিনের সমস্যা, ফিমেল ডিজিজ, আপনার যে কোনো ধরনের আপনার রোগ হোক, একটা পার্টিকুলার রিজনের জন্য, একটা পার্টিকুলার কারণের জন্য আপনার রোগটা হয়েছে, কারণটা আগে খুঁজে বার করুন, তার উপর চিকিৎসা করুন, সেখান থেকে আপনার কিন্তু ট্রিটমেন্টটা আপনার ফ্রুটফুল হবে, আর সেখান থেকে কিন্তু আপনার এই রোগের নিবৃত্তি হবে। এবার আপনি যদি সিমটমসের ট্রিটমেন্ট করেন, আমি ছোট্ট একটা, সবাই যাতে বুঝতে পারে একটা সিম্পল এক্সাম্পল দেবো। আপনার ধরুন হাঁটুতে ব্যথা হচ্ছে, তার একটা কারণ হবে, হয় আপনি হাঁটুতে চোট পেয়েছেন, বা ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে, বা আপনার আর্থ্রাইটিসের প্রবলেম আছে, সেটা আপনার রিউমাটয়েড বা আর্থ্রাইটিস বা গাউট, যে কোনো আর্থ্রাইটিস হতে পারে। তো এর জন্য আগে আপনার যেটা করতে হবে, আগে কজটাকে বুঝতে হবে যে আমার হাঁটু ব্যথা যে হচ্ছে তার কারণটা কি। লোকালাইজ পেইন কিছু হয়, ধরুন আপনি আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলেন, বা আজকে আপনি অনেকক্ষণ খেলাধুলা করলেন, বা অনেকক্ষণ আপনি কোনো ডান্স প্র্যাকটিস করলেন, সেখানে হাঁটু ব্যথা হচ্ছে, সেটা লোকালাইজ পেইন, একদিন দুদিন থাকবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি অনেকদিন ধরে লঙ্গার করছে, তাহলে আগে রিজনটা বুঝতে হবে যে কারণটা কি, সেই জায়গায় চিকিৎসা করুন। ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খেলাম, ব্যথা কমে গেলে সমস্যা সেরে গেল, সেটা কিন্তু একদমই নয়। সেটা আবার আজকে না হলেও 2 দিন 3 দিন 4 দিন পরে কিন্তু আবার আপনার সেম প্রবলেমটা আপনার মধ্যে ঘুরে আসবে। তো তার জন্য আগে আপনার রিজনটাকে বুঝতে হবে যে এই কারণে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, কারণটাকে ঠিক করতে হবে, হাঁটু ব্যথা অটোমেটিক্যালি আপনার ঠিক হয়ে যাবে। তো তার জন্য গোড়া থেকে চিকিৎসা করুন। যে কথাটা আমরা বারে বারে বলি, বলার কারণ একটাই, যে আপনার সিমটমসের ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না, গোড়া থেকে ট্রিটমেন্টটা করুন, সিমটমস আপনার অটোমেটিক্যালি কমে যাবে। একদম ঠিক কথা। আসলে জীবনে চলার পথে কিছু কিছু মানুষ ভীষণ স্পেশাল হয়ে যায়। কেন হয় বলুন তো? কারণ তারা সকলের থেকে আলাদা রকম কিছু কাজ আপনার জন্য করে, বা সকলের থেকে তার পরিচয়টা আপনার কাছে একটু আলাদা রকম হয়। এনবিপির পরিচয় আমাদের কাছে একটু আলাদা, একটু হটকে। তার কারণটা কি? সকলে যখন আপনাকে বলছে আপনার সমস্যার নিরাময় সব থেকে সহজ উপায় একটা অপারেশন করে ফেলুন। হ্যাঁ, অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে, আমরা স্বীকার করছি, অনেক ক্ষেত্রে অপারেশন করতে হয়, আমাদেরও করতে হয়, কিন্তু সব ক্ষেত্রে অপারেশনই শেষ কথা নাকি? অপারেশন ছাড়াও ভালো হওয়ার উপায় রয়েছে। এই অপারেশন ছাড়া ভালো হওয়ার উপায়টা নাকি দেখাচ্ছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, এবং তার দৃষ্টান্ত অনেকে পেয়েওছেন। তো সেই ব্যাপারটাই আমাদের
আমাদের সিএমও থেকে আজকে আরেকটু বুঝে নেবো। প্রথম কথা যে এই অপারেশন বা সার্জারি তার প্রবক্তা কিন্তু সুশ্রুত, মানে ইন্ডিয়া থেকেই কিন্তু তার শুরু। তো এই অপারেশনের এই যে ধারণাটা সেটা কিন্তু আগেও ছিল, কিন্তু অপারেশন মানে এটা নয়, সার্জারি মানে এটা নয় যে আপনার কোনো কিছু রিপ্লেস করে দেওয়া, মানে আপনার অরিজিনালটাকে চেঞ্জ করে অন্য কিছু দেওয়া, একদমই নয়। কিছু কিছু আপনার ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতে পারে। দেখুন, ফ্র্যাকচার যদি আপনার হয়ে যায়, কিছু কিছু ফাইন লাইন ফ্র্যাকচার নিজে থেকে আপনার সেলফ রিপেয়ারিং থেকে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আপনার ধরুন অনেক বয়স হয়ে গেল, সেখানে আপনার কোনো ফ্র্যাকচারের মতো সমস্যা, সেখানে হয়তো আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু সর্বক্ষেত্রেই যে আপনাকে সার্জারির দিকে যেতে হবে বা কাটাছেড়া করতে হবে, একদমই নয়। তার জায়গায় কিন্তু শুধুমাত্র ওরাল মেডিকেশন থেকেও কিন্তু আপনার ঠিক হওয়ার জায়গা অবশ্যই রয়েছে। সেটা আপনার কোনো নি রিপ্লেসমেন্টের কথা ধরে নিন, বা আপনি কোনো পিসিওডির কথা, বা আপনার বাল্কি ইউট্রাসের কথাই ধরে নিন, প্রত্যেকটা কিন্তু শুধুমাত্র মেডিকেশনের মাধ্যমে কিন্তু ঠিক হওয়ার জায়গা রয়েছে। নি রিপ্লেসমেন্টে আপনার কি করা হবে, আপনার যে অরিজিনাল হাঁটু যেটা আপনার রয়েছে, যেটাকে আমরা প্যাটেলা বোন বলে থাকি, সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে সেখানে স্টিল বা ফাইবারের একটা আলাদা একটা নকল আর্টিফিশিয়াল প্যাটেলা একটা ওখানে বসানো হয়। এবার আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার যেটা অরিজিনাল সেটা যদি আপনার না থাকে, তাকে যদি অন্য কোনো একটা মেটাল দিয়ে রিপ্লেস করা হয়, সেটা কিন্তু সেরকম ভাবে কাজ করতে পারবে না। আপনি যত ভালো জায়গা থেকে যেরকম ভাবে সার্জারি করার, যেরকম অরিজিনাল জিনিস আপনার কাজ করবে, সেরকম কিন্তু সেটা কাজ করতে পারবে না। তারপর রয়েছে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার একটা চান্সেস। অনেক সময় সার্জারির পর দেখা যায় সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে, মানে ভেতরে ভেতরে আপনার ইনফেকশন হয়ে যাচ্ছে, তার মধ্যে পাস ফর্মেশন হয়ে যাচ্ছে, অনেক ধরনের প্রবলেম তার মধ্যে কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমরা প্রচুর পেশেন্ট পাই যে একটা নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, এখন দ্বিতীয় হাঁটুকে বাঁচানোর জন্য আমাদের কাছে আসছে, তার পাশাপাশি যেখানে আপনার সার্জারি হয়েছে সেখানেও কিন্তু সমস্যা থাকছে। তো কেন আপনি আগেই সে কাটাছেড়ার জায়গায় যাবেন, যখন আপনার কাছে জায়গা রয়েছে শুধুমাত্র মেডিকেশন বা পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে এই জিনিসটাকে ঠিক করার? তো আমার তো মনে হয় সেটাই ভালো হবে। শুধু শুধু অযথা আপনার শরীরের মধ্যে কোনো কাটাছেড়া করতে লাভ নেই। আপনি কত জায়গায় কত অপারেশন করবেন, বা আপনার কোনো অর্গানের মধ্যে আপনার ধরুন কোনো লিভারের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, আপনি কত কাটাছেড়া করবেন? তো সেটা আপনার কাছে একদম লাস্ট অপশন, আপনি চাইলে সেখানে যেতেই পারেন। তার আগে যদি শুধুমাত্র মেডিকেশনের মাধ্যমে আপনি ঠিক হন, তাহলে কেন আপনি সেই জায়গাটা বেছে নেবেন না? একদম। তাহলে কেন সত্যি আপনি বেছে নেবেন না এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার? কোনো রকমের জোরাজুরি নয়, কোনো রকমের চাপাচাপি নয়, সম্পূর্ণটা আপনার ইচ্ছে, আপনার সিদ্ধান্ত, এবং আপনার সিদ্ধান্তকে আমরা রেসপেক্ট করি। তো যদি আপনাদের মনে হয় যে ম্যাডাম আজকে যে কটা কথা বললেন এবং এই কথাগুলো শোনার পর আমাদের উচিত এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করার, তাহলে অবশ্যই আপনাদের জন্য দরজা খোলা রয়েছে। 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং যোগাযোগ করুন। তার পাশাপাশি অ্যাড্রেসের কথা বলে দিয়েছি, অর্থাৎ কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে বলে দিয়েছি। যদি ভুলে যান, যদি শুনতে না পারেন, যদি বুঝতে না পারেন, কোনো অসুবিধা নেই। স্ক্রিনে দেবো আমাদের যে নাম্বার রয়েছে, অর্থাৎ আমাদের নিজস্ব নাম্বার এনবিপি, সেখানে ফোন করুন। যারা ফোন রিসিভ করবেন তারা ভীষণ সুন্দর করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনাকে কিন্তু বুঝিয়ে দেবে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, যেহেতু অনেকদিন পর আজকে ম্যাডামকে পেয়েছি আমি, তো সেখানে একটু ম্যাডাম জানতে চাইবো যে মহিলাদের কিছু বিষয় নিয়ে যদি সময় পাই, তবে একটু বলে রাখবো যে মহিলাদের যে কোনো ধরনের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। কি কি ট্রিটমেন্ট রয়েছে সেটা একটু আজকে ম্যাডামের থেকে আপনাদের জন্য জেনে নেবো। তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে স্নেহাশিস রায় বলছি। বহরমপুর, আমাদের বহরমপুরে চেম্বার আছে জানেন তো দাদা? না, আমি আজকে প্রথম প্রোগ্রাম দেখছি। আজকে প্রথম প্রোগ্রাম দেখছেন? ওকে 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 দাদা, বেশ। বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জানতে পারেন, অসুবিধা নেই। সমস্যাটা বলুন। এবং হাঁটুর ব্যথা রয়েছে, হুম। যে ডাক্তারবাবুর প্রোগ্রামে শুনছি আমি পঞ্চকর্মা পদ্ধতি, এটা করে কি আমি উপকৃত হতে পারি? আমার এখন বৃষ্টি পড়ে আছে। আপনার হাঁটুর সমস্যা, তো হাঁটুর এক্সরে করিয়েছেন নিশ্চয়ই আপনি? না, আমি এখনো সেরকম ভাবে, আমি লোকাল অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, সেরকম ভাবে আমি এখনো ডিটেলস কিছু দেখিনি। তো আপনার ডাক্তারবাবু কি বলেছে, আপনার হাঁটুতে কি হয়েছে, কেন ব্যথা হচ্ছে? না, উনি একটা কিছু টেস্ট দেয়নি এখনো, নর্মাল ওষুধ দিয়েছে। পেন কিলারের কথা আমি জিজ্ঞেস করিনি। আপনার ডাক্তারবাবু তো নিশ্চয়ই বলবে যে আপনার হাঁটুতে এই রোগটা হয়েছে, এই সমস্যা হয়েছে, এর জন্য ব্যথা করছে, এটা কি বলেছে আপনাকে? একদম ডাক্তাররা তো অর্ধেক কথা শুনেই না, আমরাই বলি, ডাক্তার শুনে অ্যানালিসিস কিছু করেন উনি, নিশ্চয়ই করে সেইভাবে হয়তো ট্রিটমেন্ট করে আমাকে ওষুধটা দিয়েছে। আমি ডিটেলস অতটা জিজ্ঞাসা করি। আমার ইস্যুটা হচ্ছে, আমার বন্ধুর থেকে রেফারেন্স যেটা পেয়েছি, পঞ্চকর্মা পদ্ধতিতে আমি আপনাদের এবং কাজ করে শুনলাম। তো পঞ্চকর্মা করে আমার এই ব্যাপারটা উপকার হতে পারে, কিংবা বহরমপুরের একটা একটু পরে। বেশ বেশ বেশ। দেখুন, আমি আগে আপনার ডিজিজটা নিয়ে আগে একটু কথা বলি, তারপর আপনার থেরাপি হবে না কি হবে সবটাই বলবো।
প্রথমত আগে তো আপনাকে জানতে হবে, আপনি যদি প্রোগ্রামটা দেখছেন তাহলে আমি একটু আগেই বললাম যে আগে আপনাকে তো জানতে হবে যে আমার হাঁটুতে হলোটা কি, কেন ব্যথা হচ্ছে। আগে তো আপনার মধ্যেই প্রশ্নটা আসবে, আপনার মনেই যদি প্রশ্নটা না আসে আপনি তো আপনার ডাক্তারবাবুকে প্রশ্নটাই করতে পারবেন না। এবার এনবিপিতে কি আমরা নিজেদের থেকে বলে দিই, আপনি যেটা বললেন না যে ডাক্তার আপনার কথা শুনছে না, আমরা যথেষ্ট সময় নিয়ে প্রত্যেকটা কথা শুনি। আপনি জানতে না চাইলেও আমরা আমাদের থেকে জানিয়ে দিই যে আপনার এই প্রবলেমের জন্য এই জিনিসটা আপনার হচ্ছে। যাই হোক, একটু আপনি আপনার হাঁটুর এক্সরে রিপোর্ট করান, একটা হাঁটুর ছবি করলে আপনি সেটা বুঝতে পারবেন বা দেখতে পারবেন, আমাদের কাছেও ক্লিয়ার হবে যে আপনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা হচ্ছে, না রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে, না আপনার গাউটের জন্য হচ্ছে, না অস্টিওপোরোসিস, না অস্টিওপেনিয়া, না অস্টিওফাইটস, অনেক ধরনের সমস্যা রয়েছে। তো প্রত্যেকটারই ট্রিটমেন্ট আলাদা। তো তার জন্য একটু হাঁটুর এক্সরেটা আপনি আগে করে নিন। আর বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে একটু ফোন করুন, যোগাযোগ করুন, আপনাকে বলে দেওয়া হবে যে কোথায় কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। তার আগে একটু এক্সরে রিপোর্টটা করে নেবেন। খুব সম্ভবত এই শনিবার দিনই আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে, তো সম্ভব হলে একটু আপনি এক্সরে রিপোর্টটা করান। আপাতত হাঁটু ভাঁজ করে আপনি বসবেন না, বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি চলাফেরা করা বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এই জিনিসগুলো আপনি করবেন না। রইল কথা পঞ্চকর্মা থেরাপির। পঞ্চকর্মা থেরাপি দেখুন এরকম নয় যে আপনার কোনো রোগ হয়েছে তবেই আপনি থেরাপি করবেন, যে কোনো সুস্থ মানুষও কিন্তু থেরাপি করতে পারে, সেখানে থেরাপিটা অন্য থেরাপি হবে, বডি ডিটক্সিফিকেশনের জন্য আলাদা থেরাপি হবে। আপনার হাঁটু ব্যথার জন্য বলবো, যদি অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যা আপনার হয়ে থাকে সেখানে আমরা আপনাকে জানুবস্তি, জানুধরা বা পত্রপিণ্ড ছেদ এই থেরাপিগুলো আপনাকে দেব। তো থেরাপির মাধ্যমে অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে, তার পাশাপাশি অবশ্যই কিছু মেডিকেশনও চলবে। একটু রিপোর্টটা করে নিন, আপনার জন্য সুবিধা হবে। আর চেম্বারে এলে নেক্সট আপনি কি করবেন, কিভাবে থাকবেন, কি খাবেন, কি খাবেন না, সবটা আমরা আপনাকে ভালোভাবে গাইড করতে পারবো। একদম। প্রত্যেকটি জেলায় কিন্তু আমাদের সেন্টার রয়েছে। এই যে যারা বলছেন না আজকে প্রথমবার অনুষ্ঠান দেখছি, এখনো তো জানি না যে এনবিপি সেন্টার আমাদের এদিকে আছে কিনা। প্রত্যেকটি জেলা সেন্টার রয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি পর্যন্ত সেন্টার রয়েছে। তাই আপনার জেলায় কোথায় চেম্বার রয়েছে এবং কোন ডক্টর আসছেন, কবে আসছেন, কটায় আসছেন, সবটা আপনি জেনে যেতে পারবেন যদি একবার 9830235527 বা 37 নম্বরে ফোন করেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রিঙ্কি জানা বলছি। রিঙ্কি, বয়স কত? বয়স 40। 40? হ্যাঁ। কি সমস্যা আপনার? সমস্যা ওই হাঁটু গুলো পুরো ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন বললেন? মেচেদা। মেচেদা থেকে। আচ্ছা, মেচেদা এবার ডক্টর বি শর্মা যাচ্ছেন জানেন? হ্যাঁ শুনেছি তো। ও শুনেছেন, বাহ, খুব ভালো কথা। তাহলে যদি আসতে চান তাহলে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করে নামটা লিখে ফেলবেন। আর বাকি কথা তো অবশ্যই ম্যাডাম রয়েছেন, ম্যাডাম বলছেন। আচ্ছা। হাঁটু ফুলে যায় বললেন আপনার, তাই তো? হ্যাঁ, হাঁটু ফুলে যায়, মানে বসে বসে উঠতে পারি না। আচ্ছা, আর হাঁটুতে কটকট করে শব্দ করে? তো হ্যাঁ, কত করে শব্দ করে। তো কতদিনের সমস্যা এটা আপনার? এটা হয়ে গেল এই বছর 2। তো বছর 2 ধরে কোনো পরীক্ষা করিয়েছেন হাঁটুর, ছবি করিয়েছেন? না 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 না, কোনো ছবি করিনি। তো কি করছেন 2 বছর ধরে? ওই হাঁটু ফুলছে আর কটকট শব্দ নিয়ে ঘুরে এই বেড়াচ্ছেন? যখন ব্যথা হয় তখন একটু হাতুড়ি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে আসি। বাহ, খুব ভালো কথা। তো যাই হোক, আজকে যেহেতু আপনি 2 বছর পরে মনে করে আপনি যখন ফোনটা করলেন, এবার কষ্ট করে হাঁটুর একটা এক্সরে রিপোর্ট করান, ঠিক আছে? এবার আপনার যে হাঁটুতে কটকট করে শব্দ হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে আপনার হাঁটুর হাড় আপনার ক্ষয় পেয়ে যাচ্ছে। আমাদের হাঁটুর যে হাড়, যেটা মালাই চাকি আমরা যেটাকে বলি, বাটির মতো যেটা রয়েছে, এটা কিন্তু আপনার দুটো হাড় দিয়ে তৈরি। আপনার কোমর থেকে একটা হাড় আসছে, আবার দেখবেন নিচে হাঁটুর নিচ থেকে যে হাড়, দুটো হাড় একসাথে এরকম ভাবে জোড়া থাকে, ঠিক আছে? জোড়া থাকে না, এরকম ভাবে দুটো হাড় থাকে, তার মাঝখানে একটা জেলির মতো পদার্থ থাকে যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলে থাকি। এই ফ্লুইডটার জন্যই আমরা যখন পা ভাঁজ করি তো আমরা মুভমেন্ট করতে পারি তার জন্য। এবার আপনার কি হয়েছে, এই যে জেলিটা এটা আপনার শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার জন্য দুটো হাড় একসাথে সেটে গেছে আপনার। এখন আপনি যখন চলাফেরা করবেন এটা এরকম ভাবে ঘষা খেতে থাকবে, ঘষা খেয়ে ক্ষয় পাবে, আর এর জন্যই আপনার কটকট করে শব্দটা হচ্ছে। যত ক্ষয় পাবে তত কিন্তু আপনার ব্যথা বাড়তে থাকবে। আর হাঁটুর চারপাশে, মানে আপনার এই দুটো হাড়ের চারপাশে ফ্লুইড জমতে থাকবে, মানে জল জমতে থাকবে আপনার ভেতরে। আপনাকে হয়তো বলবে যে ইনজেকশন দিয়ে জলটাকে বার করে দিন বা হাঁটু পাল্টে নিন। আপনি যা কিছুই করে নিন, আপনার কিন্তু সমস্যাটা চিরতরে ঠিক হবে না।
এখন ঠিক আছে, আবার হবে এরকম ভাবে কিন্তু হতেই থাকবে। তো আপনি মেচেদা থেকে ফোন করছেন, আগামী মাসের 2 তারিখে আমাদের মেচেদায় চেম্বার রয়েছে। একটুখানি হাঁটুর ছবিটা করিয়ে নিন, এক্সরে রিপোর্টটা আপনি একটু করে নিন, করে আপনি আমাদের চেম্বারে এসে দেখা করুন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোথায় আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একটু আপাতত সাবধানে চলাফেরা করুন, বেশি সিঁড়ি ওঠানামা করা বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশি আপনার ভারী জিনিস কাজ করা, এগুলো আপনি এখন আপাতত একটু বন্ধ রাখবেন। একদম ঠিক কথা। এবং পায়ের আওয়াজটা কিন্তু কোনো মিউজিক সিস্টেম নয় যে যেটা বাজতে থাকুক শুনতে বেশ ভালো লাগছে। তাই যাদের মনে হচ্ছে অলরেডি কিন্তু আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, তাহলে বুঝবেন অবস্থা কিন্তু খুব খারাপ। আর সেই অবস্থা নিয়ে প্লিজ ফেলে রাখবেন না, কিনে মেডিসিন প্লিজ খাবেন না। পেন কিলার নামটা শুনতে খুব ভালো, কিন্তু এটা কিন্তু খুব একটা কাজের নয় আমাদের শরীরের জন্য, একদমই কাজের নয়। যাক, সেটা নিয়ে আলোচনা এখন আসছি ফোন নিয়ে আলোচনায়। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন? কে বলছেন? আমার নাম অঞ্জলি মাইতি। সমস্যাটা কার? অঞ্জলি মাইতির? মানে আমি অঞ্জলি মাইতি। আপনার সমস্যা তো? হ্যাঁ। বয়স কত আপনার? 22 বছর বয়স। 22 বছরে কি হচ্ছে? মুখে ব্রণ হচ্ছে। মুখে ব্রণ হচ্ছে, তাহলেও বা ঠিক আছে। সেগুলো কি ব্যথা হয়? কি বলছেন বুঝতে পারলাম না। ব্যথা হয় কি ওই ব্রণগুলোর মধ্যে? হ্যাঁ, কালো কালো করে গেছে। তার থেকে কোনো পুজ রক্ত কিছু বেরোয়? না না না। আচ্ছা, প্রথমত বলবো একদমই নোক লাগাবেন না, ঠিক আছে? নোক লাগালে সেটা কিন্তু আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাবে। এবার আপনার বারে বারে ব্রণ যদি হয় তার তো একটা কারণ থাকবে। যদি আপনার লিভারের কোনো সমস্যা হয় তার থেকে আপনার এরকম একনে পিম্পলসের সমস্যা আসতে পারে। যদি আপনার হরমোনাল ইমব্যালেন্স হয় শরীরের মধ্যে তার থেকেও আপনার হতে পারে। আপনার যদি মাথায় ড্যান্ড্রাফ থাকে এর থেকেও কিন্তু আপনার এরকম একনে পিম্পলের সমস্যা আসতে পারে। তো সমস্যাটা আগে কোথায় সেটা বোঝার চেষ্টা করুন। আর কোনো ধরনের এখন মেকআপ জাতীয় প্রোডাক্ট আপনি কিছু ব্যবহার করবেন না। যদি স্যুট করে আপনি একটু অ্যালোভেরা জেল আপনি লাগাতে পারেন। এছাড়া অন্যান্য কোনো ধরনের কোনো ক্রিম লোশন এসব আপাতত কিছু আপনি লাগাবেন না। নোক লাগাতে আপনাকে বারণ করলাম। আর পরিষ্কার জল দিয়ে দিনে 2বার 3বার ভালো করে আপনি মুখটাকে কিন্তু ধুয়ে দেবেন। একটুখানি আপনি চেষ্টা করুন যে যদি সম্ভব হয় আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে সেখানে এসে একটু দেখা করার জন্য, তাহলে আমরা আপনাকে একটা প্রপার গাইডলাইন্স দিতে পারবো। একদম। সময় ভীষণ সংক্ষিপ্ত, তবে চট করে একটা প্রশ্নের উত্তর নিশ্চয়ই ম্যাডামের থেকে শুনবো। আজকেই সোশ্যাল সাইটে দেখছিলাম যে একটি মেয়ের প্রথমবার পিরিয়ডস হয়েছে এবং এত পরিমাণে তার ব্লিডিং হয়েছে যে 13 বছরের মেয়েটির মৃত্যু পর্যন্ত হয়েছে। এটা আমাদের জন্য কাম্য নয়। এতটা আধুনিক হয়ে যাওয়ার পর এরকম নিউজ দেখবো কেন আমরা? তো যাই হোক, ম্যাডামের থেকে একটু শুনবো যে বাচ্চা বয়সে যখন পিরিয়ড শুরু হচ্ছে কোন কোন দিকে মা বাবার নজর রাখার দরকার রয়েছে? খুব ইম্পর্টেন্ট কথা এটা, কারণ এখন খুব তাড়াতাড়ি এখন আমরা দেখতে পাই ম্যানার্কি টাইম চলে আসছে। 10-11 বছরের বাচ্চা মেয়েদের মধ্যে এখন পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। অতিরিক্ত ব্লিডিং হলে আপনার শরীরের মধ্যে হাইপোভলমিক শক হবে, সেখান থেকে একটা ডেথ, সেটা খুবই আনসার্টেন যেটা হয়েছে, উচিত নয় একদমই। এখানে কিন্তু প্যারেন্টিং খুব ম্যাটার করে। আপনাকে ভালো করে জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে, বোঝাতে হবে যে, কারণ একদম ছোট শিশু, সে ভয় পেয়ে যাবে জিনিসটাতে বা হেজিটেট করবে বলার জন্য। তো ভয়ের কোনো ব্যাপার নেই এখানে, প্রচন্ড এটা ন্যাচারাল আর নর্মাল। এই জিনিসটাকে ভালোভাবে আপনাকে এক্সপ্লেন করতে হবে, কোনো ধরনের মিথ নয় বা কোনো ধরনের ভয়ের কোনো কথা তাকে বলবেন না। ভালোভাবে সেটাকে আপনি এক্সপ্লেন করুন, বোঝান, তাকে সাপোর্ট করুন ওই সময়টায়। কিন্তু যেগুলো মিথস যেগুলো রয়েছেন তার মধ্যে একদমই যাবেন না। নর্মালি খেলাধুলা করবে, পড়াশোনা করবে, সবকিছু নর্মালি করবে, কোনো ধরনের কোনো ভয় ভীতি তার মধ্যে নেই, সেটা আপনাকে ভালোভাবে কিন্তু বোঝাতে হবে। তারপর যদি প্রয়োজন হয় ডক্টর কনসালটেশনে, তার জন্য তো আমরা রয়েছি। একদম। এবং মহিলাদের যে কোনো ধরনের সমস্যা কিন্তু এটা লুকিয়ে রাখার কোনো বিষয় কিন্তু নেই। যদি গুপ্ত রোগও আপনার হয় না, সেটাও এসে কিন্তু মন খুলে ডাক্তারবাবুদের সাথে কিন্তু আপনি আলোচনা করতে পারেন। তাই যে কোনো ধরনের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এবং আজকের সময় তো ভীষণ সংক্ষিপ্ত, আমরা বিস্তারিত আলোচনায় যেতে পারছি না। তবে মহিলাদের পিসিওডির মতন সমস্যা, যে কোনো রকমের সিস্টের সমস্যা, টিউমারের সমস্যা হোক, পিরিয়ডস ওরিয়েন্টেড বা লিউকোরিয়ার মতন সমস্যা হোক, বা বন্ধাত্ম বা ইনফার্টিলিটির সমস্যাও
যদি আসে, যে কোনো সমস্যার ট্রিটমেন্ট আমরা অবশ্যই ম্যাডাম পেয়ে যাচ্ছি আমাদের এনবিপিতে। একদম একদম সব ধরনের ট্রিটমেন্টই রয়েছে, আর সেটা এক্সপ্লেন করে ট্রিটমেন্ট হবে আপনার জন্য। একদম। তবে আলোচনা কিন্তু এখানে আমরা আজকে শেষ করছি, তবু আলোচনাকে এগিয়ে নিয়ে যাব পরবর্তী এপিসোডে। একটু আমাদের অনুষ্ঠানগুলোর দিকে নজর রাখবেন। মহিলারা যারা বারবার রিকোয়েস্ট করছেন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার, তাদের জন্য আমরা পরবর্তী এপিসোডে অবশ্যই আলোচনা করব। যদিও আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি দেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরো অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল। এবং আমার